ইংল্যান্ডে একটা শহর আছে রেডিচ নামে। 1851 সালে এই রেডিচ শহর ধাতুর কারিগরি এবং সূচ তৈরির জন্য বিখ্যাত ছিল। তো এই শহরে ছোট্ট একটা কারখানা ছিল যার নাম ছিল জর্জ টাউজেন্ড অ্যান্ড কো। এই কোম্পানিটা সূচ তৈরি করতো এবং তার সাথে ছোটোখাটো কিছু যন্ত্রাংশ। ওই মুহূর্তে সূচের চাহিদা তখন প্রচুর পরিমাণে, কারণ ইংল্যান্ডের টেক্সটাইল শিল্প তখন বেশ সমৃদ্ধ ছিল এবং সেলাইয়ের কাজটা মানুষ পুরোটাই হাতে করত। তো সূচের যে প্র্যাকটিক্যাল ভ্যালুটা সেটা অনেক বেশি ছিল। জর্জ টাউজেন্ড অ্যান্ড কো এই কোম্পানিটা সুই দিয়ে ব্যবসা করে, কিন্তু তাদের এইটা মূল লক্ষ্য ছিল না। তাদের ভিশন ছিল অনেক বড়। তাদের একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে ধাতু দিয়ে যে যন্ত্রাংশ তৈরি করার যে এক্সপিরিয়েন্স সেটা তাদের অনেক বেশি ছিল এবং এই নিষ্ঠা নিয়েই তারা কিছু একটা করতে চাচ্ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাইসাইকেল জনপ্রিয় হওয়া শুরু করে এবং মানুষ ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করা শুরু করে। বাইসাইকেলের একটা গুরুত্ব ছিল তখন। তো জর্জ টাউজেন্ড অ্যান্ড কো এই কোম্পানিটা, তাদের যেহেতু ধাতুর যন্ত্রাংশ তৈরি করার এক্সপিরিয়েন্স আছে, তো তারা চিন্তা করে যে আমরা বাইসাইকেলের পার্টস বানানো শুরু করি। প্রথম দিকে তারা সাইকেলের চেন এবং গিয়ার বানাতো। তো পার্টস বানাতে গিয়ে দেখে যে চিন্তা করে যে আমরা যদি পার্টস বানাতে পারি তাহলে বাইসাইকেল কেন বানাতে পারবো না। তো তারা বাইসাইকেল বানানো শুরু করে। তখন 1880 সালে টাউজেন্ড সাইকেল নামে তারা তাদের নিজেদের সাইকেল নিয়ে আসে বাজারে। সাইকেলের ব্যবসাতে মুনাফা হচ্ছিল ঠিকই, বাট বাজারে কম্পিটিশন ছিল প্রচুর পরিমাণে। তো এই কম্পিটিশনে টিকে থাকার জন্য কোম্পানি নতুন ইনভেস্টমেন্টের দরকার ছিল, বাট কোম্পানির কাছে টাকা ছিল না। ঠিক এই মুহূর্তেই দুজন ইনভেস্টর আসে, আলবার্ট এডি অ্যান্ড বব ওয়াকার স্মিথ। এই দুজনে এসে তাদের টাকা ঢালে এই কোম্পানিতে এবং কোম্পানিকে রিএস্টাবলিশ করে এবং কোম্পানির নামও চেঞ্জ করে রাখে এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কিন্তু নাম পরিবর্তন করলেই তো আর কোম্পানিকে বাঁচানো যায় না, তার সাথে লাগবে নতুন প্রোডাক্ট অথবা নতুন সার্ভিস। 1893 সালে এই কোম্পানিটা এনফিল্ড ম্যানুফ্যাকচারিং নামে একটা সাব ব্র্যান্ড চালু করে। এই ব্র্যান্ডের উদ্দেশ্য ছিল ব্রিটিশ আর্মিদের জন্য অস্ত্রের পার্টস বানানো এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সাপ্লাই দেওয়া। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই কোম্পানিটা হুট করে গান পার্টস কেন বানানো শুরু করলো? আমি দুজন ইনভেস্টরের কথা বলেছিলাম না, আলবার্ট এডি এবং বব ওয়াকার স্মিথ। বব ওয়াকার স্মিথ ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং আলবার্ট এডি উনি মিলিটারি ইন্ডাস্ট্রির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং ওনার উদ্দেশ্যই ছিল এটা যে মিলিটারিদের জন্য বিভিন্ন পার্টস বানানো, বিশেষ করে গান পার্টস এবং প্রিসিশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশ করা। ইনফিল্ড ম্যানুফ্যাকচারিং সাব ব্র্যান্ডের কথা বললাম না আমি, তো এই ইনফিল্ড নামটা একটা রাইফেল থেকে নেওয়া হয়েছিল। লি ইনফিল্ড নামে একটা রাইফেল ছিল ব্রিটিশ আর্মিদের কাছে বেশ জনপ্রিয় একটা রাইফেল, এবং এই লি ইনফিল্ড থেকে ইনফিল্ড নামটা নেওয়া হয় এবং বিশেষ করে এই লি ইনফিল্ডের পার্ট সরবরাহ করতো এই এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 1901 সাল পর্যন্ত এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্রিটিশ আর্মিদের জন্য শুধুমাত্র অস্ত্রের পার্টস বানিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা অস্ত্র বানানোর লাইসেন্সও পেয়ে যায় এবং তারা সরাসরি ব্রিটিশ আর্মিদের জন্য বন্দুক বানানো শুরু করে। ওই সময় যারা সরাসরি রাজ পরিবারের জন্য অথবা সরকারের জন্য কোনো কিছু ম্যানুফ্যাকচার করতো তখন তাদেরকে রয়্যাল উপাধি দেওয়া হতো। তো ইনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেহেতু সরাসরি সরকারের জন্য বন্দুক বানায়, অস্ত্র বানায়, সেহেতু তাদেরকে রয়্যাল উপাধি দেওয়া হয় এবং তাদের কোম্পানির নাম হয়ে যায় রয়্যাল এনফিল্ড। এবং ওই সময় তাদের কোম্পানির একটা নতুন ট্যাগলাইন তৈরি হয়, মেড লাইক আ গান। আপনারা সবাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা শুনেছেন। 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত পুরোপুরি শিল্প বিপ্লব চলছে এবং তখন মেশিনারিজ উন্নত হচ্ছে, কারখানার উৎপাদন বাড়তেছে, মানুষ তখন শহরে চলে আসতেছে, ব্যবসা বাণিজ্যের প্রসারণ করতেছে। তো তখন মানুষের যাতায়াতের জন্য একটা খুব ভালো বাহনের দরকার ছিল। আর এতদিনেই ইন্টারনাল কম্বানশন ইঞ্জিন আবিষ্কার হয়ে গেছে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় এরকম পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে তেল চালিত ইঞ্জিনকে কিভাবে ছোট এবং ইউজফুল করা যায়। তখন আর বাইসাইকেল এতটা ইউজফুল নাই মানুষের জন্য। মানুষের তখন এমন একটা বাহনের দরকার ছিল যেটা আকারে ছোট কিন্তু কম পরিশ্রমে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি চিন্তা করে যে আমরা যদি সাইকেলের সাথে যদি ইঞ্জিন লাগাই দিই তাহলে নতুন একটা বাহন তৈরি হবে এবং তখন থেকেই মোটর সাইকেলের যে কনসেপ্ট এইটা জনপ্রিয় হওয়া শুরু করে। তার মানে কিন্তু এইটা না যে রয়্যাল এনফিল্ড সর্বপ্রথম মোটরসাইকেল আবিষ্কার করছে। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের যে কনসেপ্টটা সেইটা কমার্শিয়ালি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার এদিকে জার্মানিতেও মোটরসাইকেল আনা শুরু করছে বাজারে। 1901 সালে রয়্যাল এনফিল্ড তাদের প্রথম মোটরসাইকেল আবিষ্কার করে, যেটার ইঞ্জিন ছিল 1.5 HP এবং 239 সিসির ইঞ্জিন। একটা স্ট্যান্ডার্ড সাইকেল দেখতে যেরকম হয়, শুধুমাত্র সেই সাইকেলের সামনের চাকায় ইঞ্জিন লাগানো ছিল। তো ইঞ্জিন সামনের চাকায় বল প্রয়োগ করতো এবং সাইকেল চলতো। রয়্যাল এনফিল্ডের এই প্রজেক্টটা সাকসেসফুল ছিল এবং এটা সাকসেস পাওয়ার পরে তারা তাদের মোটরসাইকেল আরও আপগ্রেড করা শুরু করে তখন। এরপরে আস্তে আস্তে 1903 সালে ডিডিওন বটন 2.25 HP পাওয়ারের একটা মোটরসাইকেল নিয়ে আসে। তারপরে 1909 সালে V-টুইন ইঞ্জিন যুক্ত একটা মোটরসাইকেল নিয়ে আসে। 1914 সালে এসে রয়্যাল এনফিল্ড সম্পূর্ণ আধুনিক মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। 1914 সাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ আর্মিদের একটা খুব শক্তিশালী এবং
দ্রুতগামী বাহনের দরকার ছিল, যেটা তারা স্কাউটিংয়ে তথ্য আদান প্রদানে ব্যবহার করতে পারবে। এবং রয়্যাল এনফিল্ড অলরেডি শক্তিশালী মোটরসাইকেল তৈরি করতেছে তখন। রয়্যাল এনফিল্ড প্রথম 300 সিসি এবং 600 সিসির V2N মোটরসাইকেল তৈরি করে স্পেশালি ব্রিটিশ আর্মিদের জন্য। এই বাইকগুলোতে সাইড কাট লাগানো থাকতো, যেখানে মেশিন গান বসানো থাকতো, এবং মোটরসাইকেলগুলো এতটাই কনভিনিয়েন্ট ছিল যে বাহনের দিক থেকে ব্রিটিশ আর্মিদের কাছে এটা ফার্স্ট চয়েস ছিল। 1939 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও রয়্যাল এনফিল্ড খুব বড় একটা ইম্প্যাক্ট রেখেছিল যোগাযোগ ব্যবস্থার উপরে। রয়্যাল এনফিল্ড 125 সিসির ফ্লাইং ফ্লি নামে একটা বাইক বানায়, যেটা বিশেষত ছিল ওজনে হালকা, এবং এটা প্যারাশুটের জন্য বানানো ছিল। প্যারাশুটের সাথে বাইক বেঁধে নিচে ফেলে দেওয়া হতো প্লেন থেকে সৈন্যদের কাছে পৌঁছানোর জন্য। এই বাইকগুলোর পারফরমেন্স খুব দুর্দান্ত ছিল, কাদামাটিতে, পাহাড়ি রাস্তায়, তারপরে রুক্ষ জায়গায় এই বাইকগুলো খুব ভালো চলতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো ইউরোপের অর্থনীতির অবস্থা একদম খুব খারাপ অবস্থা, অর্থনীতি ভেঙে পড়ে, এবং বাকি কোম্পানিগুলোর মতো রয়্যাল এনফিল্ডের অবস্থা খুব বেগতিক। আচ্ছা, এই কোম্পানির ভেতরে কিন্তু রোলেক্সও একটা কোম্পানি, রোলেক্সের অবস্থাও কিন্তু খুব খারাপ ছিল, এবং আমি রোলেক্সের ভিডিওতে আমার রোলেক্সের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি যে রোলেক্স তখন ওই মুহূর্তে কী সিদ্ধান্ত নিয়েছে, তো আপনি গিয়ে দেখে আসতে পারেন, খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। তো ঠিক এই মুহূর্তে ইন্ডিয়াতে মোটরসাইকেলের চাহিদা বাড়তেছে, এবং 1955 সালে রয়্যাল এনফিল্ডের যে বুলেট 350 মডেলটা আছে সেইটা ইন্ডিয়াতে পাঠানো হয়, এবং ইন্ডিয়ান সরকার এতটাই খুশি ছিল যে রয়্যাল এনফিল্ডকে মাস প্রোডাকশনের জন্য অর্ডার দেয়। এই চুক্তির পর রয়্যাল এনফিল্ড মাদ্রাস মোটরসের সাথে কোলাবোরেট করে এবং ডিসাইড করে আমরা ইন্ডিয়াতেই মোটরসাইকেল বানাবো। এইভাবেই মূলত আসলে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয়। সময়ের সাথে সাথে রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে জনপ্রিয়তা লাভ করতে থাকে, এবং প্রশাসনের লোক থেকে শুরু করে সিনেমার নায়কদের কাছে পর্যন্ত রয়্যাল এনফিল্ড একটা হিরোইক সিম্বলিকে পরিণত হয়। আপনারা জানেন যে বাংলাদেশে 250 সিসির উপরে বাইক অ্যালাউড ছিল না, বাট বাইক এনথুজিয়াস্টিকদের কাছে রয়্যাল এনফিল্ড বেশ অ্যান্টিসিপেটেড একটা বাইক ছিল। 2021 সালে এই সিসি লিমিটটা তুলে দেওয়া হয়, এবং 2024 সালে ইফাদ মোটরস বাংলাদেশে 4টা মডেল নিয়ে আসে রয়্যাল এনফিল্ডের: বুলেট 350, ক্লাসিক 350, হান্টার 350 অ্যান্ড মেটিওর 350। আচ্ছা, রয়্যাল এনফিল্ডের সিসি বেশি হলেও কিন্তু রয়্যাল এনফিল্ডের স্পিড খুব বেশি না বাজারে যে 300 সিসির নিচে যে স্পোর্টস বাইকগুলো আছে সেই তুলনায়। কিন্তু আপনি যদি একজন ভিন্টেজ লাভার হয়ে থাকেন, কিংবা আপনার চয়েস যদি একটু ক্লাসি হয়ে থাকে, কিংবা আপনি যদি একজন সভ্য বাইকার হয়ে থাকেন, তো রয়্যাল এনফিল্ড আপনার জন্য খুব উপযুক্ত একটা বাইক। যাই হোক, তো এই পুরো ভিডিওটা আজকে একটু বয়েজ ওরিয়েন্টেড ছিল, তাই না? এবং প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে রয়্যাল এনফিল্ডের ইতিহাস কেমন লাগলো আপনার কাছে, এবং আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন এবং রয়্যাল এনফিল্ড যদি আপনার পছন্দের বাইক হয়ে থাকে, তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার পছন্দের মডেল কোনটা। আমার কিন্তু ক্লাসিক 350 অনেক 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 বেশি পছন্দ। তো অ্যান্ড অফকোর্স ড্রাইভ সেফ। আপনি যে বাইকই কেনার না কেন, যে মডেলই কেনার না কেন, সাবধানে বাইক চালাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।